আজ আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর সুবর্ণলতার একাদশ পর্ব। অন্য ভুবন সুবর্ণলতার কাছে এ এক আশ্চর্য নতুন ভুবন, অন্য ভুবন। এ ভুবনে শুধু আকাশেই উদার উন্মুক্ত আলো নেই, মানুষগুলোর মধ্যেও রয়েছে সেই আলো, উদার উন্মুক্ত উজ্জ্বল। পাড়ার লোকের কথা জানে না সুবর্ণলতা, জানে না সেখানে আলো না অন্ধকার। সে শুধু এই সংসারটাকেই জানছে, দেখছে আর জানছে। ভেবে অবাক হয় সুবর্ণ, সুবালাকে বরাবর সবাই গরিব বলে এসেছে। এই সেদিনও ভাসুর গিয়ে বললেন, গরিবের সংসার বটে, তবে অমূল্যটা পরিশ্রমী আছে তো, খেটে পিটে সংসার করে। গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগানে ফল তরকারি, গায়ে গতরে খেটে সব বজায় রেখেছে। তাতেই চলে যায় একরকম করে, চলে যায় একরকম করে। গরিব, কিন্তু সুবালা যদি গরিব তো ঐশ্বর্যবতী কে? হোক আড়ম্বরহীন টানাটানির সংসার, তবু এই সংসারখানির সম্রাজ্ঞী তো ওই সুবালা। এ সংসার পরিচালিত হচ্ছে সুবালার ইচ্ছানুসারে, সুবালার নির্দেশে। শাশুড়ি নির্লিপ্ত কিন্তু নির্মায়িক নয়, যথাসাধ্য খাটেন তিনি, কিন্তু সে খাটুনির বেশিরভাগ ছেলে বউ নাতি নাতনিদের যত্ন পরিচর্যা বাবদ। সুবালা যদি বলে, খাগ্গে বাবা ঠান্ডা দুধ, ফুলেশ্বরী ব্যস্ত হয়ে বলেন, ও মা কেন, জ্বালানির ঘরে অত নারকেল পাতা, আমি একটা বুড়ি বসে রয়েছি, ঠান্ডা খাবে কেন? ঠান্ডা খেলে শ্লেষা বৃদ্ধি হয় বৌমা। সুবালা দিব্যি উত্তর দেয়, শ্লেষা বৃদ্ধি হয় না, হাতি বৃদ্ধি হয়, ও কেবল আপনার নাতি নাতনিদের সোহাগ করা। ফুলেশ্বরী রেগে উঠে যাচ্ছে তাই করেন না, হেসে উঠে বলেন, তো তাই তোমার নাতিপুতিকেও তুমি করবে সোহাগ? আমার বয়ে গেছে, দেখব। সুবালা স্বচ্ছন্দ গলায় বলে, দেখবেন তো সেই স্বর্গে বসে, কি দেখলেন তা নিয়ে কে তর্ক করতে যাবে? রাগারাগি নয়, কড়া কথা নয়, সহজ হাস্য পরিহাস। আশ্চর্য, সুবালার কি সাহস! সুবর্ণলতা তো দুঃসাহসের জন্য বিখ্যাত, কিন্তু এ সাহসের সঙ্গে তুলনা হয়? সুবর্ণলতার সাহস হচ্ছে তিক্ততার শেষ সীমানায় পৌঁছে তীব্রতায় ফেটে পড়া, আর সুবালার সাহস আদরণীর সাহস, বিজয়িনীর সাহস, প্রশ্রয়ের সাহস। সুবালার শাশুড়ি সুবালার কাছে আত্মসমর্পণ করে বসে আছেন, কারণ তার বৌমা বোঝে বেশি, জানে বেশি, বৌমার বিবেচনা ভালো। এ কথা স্বীকার করা মানেই তো তাকে অর্ঘ্য দেওয়া। সুবালার সংসার, সুবালাকে সে অর্ঘ্য দিয়েছে, কারণ শুধু ফুলেশ্বরী নয়, ফুলেশ্বরীর ছেলেও সেই সমর্পিত প্রাণ। ফুলেশ্বরীর ছেলে খাটো ধুতি পরে, খালি পায়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কাঁধে করে ধামা বয়ে আনে, আর কথায় কথায় বলে, অত সব বুঝি না বাপু, মুখ্য চাষা বই তো নই। তবু সে শহুরে চাষার মতো ভাবে না। মেয়ে মানুষকে শাসনে না রাখলেই সে মাথায় ওঠে, মেয়ে মানুষের জায়গা হচ্ছে জুতোর নিচে, ভাবে না। তাই সে প্রতি পদে বলে, মহারানী যা ইচ্ছে, তুমি যা বলবে, যা বোঝো করো। পূজার মন্ত্রের চাইতে কি কিছু কম এটা? কিন্তু সুবর্ণলতা তার এতখানি বয়সে যা দেখেছে তা হচ্ছে এই। তোমার বুদ্ধি আছে, স্বীকার করবো এ কথা। গায়ের জোরে প্রতিপন্ন করে ছাড়ব না, তুমি নির্বোধ, তুমি মুখ্য। তোমার বিবেচনা আছে, মানব এ কথা, বরং ভুল পথে গিয়ে লোকসান খাবো, তবু তোমার কথা শুনব না। তোমার ইচ্ছানুসারে চলব, গলায় দিতে দড়ি নেই আমার। তোমার ইচ্ছার বিরুদ্ধাচরণে ব্রত হোক। ভারী তুমি আত্মসম্মানী, তোমায় পেড়ে ফেলে তবে কাজ আমার।
কারণ কারণ তুমি মেয়ে মানুষ, তুমি বউ মানুষ। তোমার যে এহেন বাড়িতে বিয়ে হয়েছে এ তোমার ভাগ্য। এই দেখেছে সুবর্ণলতা, কারণ জীবনে একটা বই দুটো সংসার দেখেনি সে। পিতৃগৃহের ছবি তার কাছে অস্পষ্ট। তাছাড়া তার মা ভিন্ন আর কোনো মেয়ে মানুষ ছিল না সে বাড়িতে, তার বাবা ভিন্ন আর কোনো পুরুষ। সে সংসারে অন্যকে টেক্কা দিয়ে পৌরুষ দেখানোর চেষ্টা ছিল না অন্যকে খেলো করবার জন্যে বাহাদুরি দেখানোর। সুবর্ণলতাদের সংসারে ভাইয়ে ভাইয়ে চলে সেই বাহাদুরির প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার বলি মেয়ে মানুষরা। যথেচ্ছ অবজ্ঞা করো তাদের, পৌরুষের প্রশংসাপত্র পাবে। নিষ্ঠুর হতে পারলে আরও ভালো, অত্যাচারী হতে পারলে কথাই নেই। ভাইরা বুঝুক আমি পুরুষ, আমি স্ত্রী বশ নই। মা বাবার সংসারে এটা ছিল না, তবু মায়ের সেই একলা সংসারেই বালিকা সুবর্ণলতার চোখে ধরা পড়ত। তার মায়ের মধ্যে কোথায় যেন একটা তীব্র জ্বালা, মানে বুঝতে পারত না, হয়তো এখনো সঠিক বোঝে না। মাঝে মাঝেই ভাবে কেন বাবা অত ভালো মানুষ, আবার ভাবে হয়তো শুধুই ভালো মানুষ, কিন্তু তাকে দিয়ে কি একটা মানুষের হৃদয় ভরাট হয়? সুবর্ণলতার স্বামীও তো এক এক সময় বশ্যতা স্বীকার করে। সুবর্ণলতা যদি তার মনের মতো হতে পারত, যদি সুবর্ণলতা কৃপণ হতো, যদি সংকীর্ণ চিত্ত হতো, যদি স্বার্থপর হতো, যদি স্বামীর কাছে মধুময়ী এবং অন্যের সম্পর্কে মুখরা হতো, হয়তো সে বশ্যতা স্থায়ী হতো, যাকে আর পাঁচজন আখ্যা দিত স্ত্রৈণ। কিন্তু অমূল্য কি স্ত্রৈণ? না, স্ত্রীর প্রতি অমূল্য যে মনোভাব তাকে বলা যায় সম্ভ্রম ভাব। এই কথাটা শুনলে দর্জিপাড়ার গলি হয়তো হাসিতে ফেটে পড়বে, বলবে আহা, তাই তো, জগতে ভক্তি সম্ভ্রমের যোগ্যে আর কে আছে? গুরু গোসাই তুচ্ছ করে পাদ্য অর্ঘ্য দাও গিন্নিকে। বলবে, নিশ্চিত এই কথাই বলবে, কারণ দর্জিপাড়ার সেই গলি সম্ভ্রম কথাটার অর্থ জানে না, কারণ নিজেকে কোনো দিন সম্ভ্রম করেনি সে। এ সংসার সম্ভ্রম শব্দটার অর্থ জানে। এ সংসারে কোথাও কোনো জ্বালা নেই, যদিও সুবালা প্রতি পদে বলে কি জ্বালা, বলে ওটাই ওর মুদ্রাদোষ। সবাইকে বলে, সুবর্ণকে বলে কি জ্বালা, মাত্র ওই কটা মুড়ি খাবে তুমি, ওই আধ ছটা কি বাটিতে। ভাইপো ভাইজিকে বলে কি জ্বালা, চাষাভুষোর মতো রোদে বেড়াতে শিখলি যে। শাশুড়িকে বলে কি জ্বালা, আবার আপনি এখন কাঁথা পেড়ে বসলেন, খাওয়া দাওয়া হবে না। বরকে বলে কি জ্বালা, তোমার জ্বালায় জ্বলে পুড়ে মরলাম যে, এই ভর সন্ধে আবার বেরোচ্ছ তুমি। অমূল্যর বেরোনো অবশ্য বন্ধ হয় না তাতে, হাসতে হাসতে বলে যায়, তা আমার জ্বালায় জ্বলবে না তো কি পাড়ার গয়লা বুড়োর জ্বালায় জ্বলবে? একজন আমার জ্বালায় আজন্ম জ্বলবে বলেই তো বিয়ে করে ঘরে পরিবার আনা। সুবালা হাড়বার করা মুখে হেসে ওঠে। এই ভয়ঙ্কর সত্যটা নিয়ে কৌতুকর, এইভাবে ওদের জ্বালার গল্প। সুবর্ণ কি তবে ঈর্ষায় জ্বলবে? না না, সুবর্ণ এত নীচ নয়। সুবর্ণ এদের মুখ দেখে সুখী, সুবর্ণ এদের মুখ দেখে সুখী, তবু বুকের মধ্যে কোথায় যেন চিনচিন করে ওঠে, আবার আহ্লাদও হয়। সুবালা যখন তার বাউন্ডুলে দেওরটাকে বলে ওঠে, কি জ্বালা, এই এতখানি বেলায় এলে তুমি, ভাত যে পান্ত হয়ে উঠল। আর অম্বিকা ও সুরটা নকল করে বলে ওঠে, কি জ্বালা, ভাত পান্ত হয়ে উঠল বলে দুঃখ। ঘরে ভাত থাকলে তবে তো সে পান্ত হবার অবকাশ পাবে। তখন ভারী একটা আহ্লাদে মনটা খুশি খুশি হয়ে ওঠে সুবর্ণর। অথচ
এতেও ঈর্ষার কারণ ছিল। দেওর ভাজের মধ্যে যে অনাবিল প্রীতির সম্বন্ধ, সেটাই বা কবে দেখল সুবর্ণ? দেবররা ভ্রাতৃজায়াদের ব্যাখ্যা করবে, এটাই তো মুক্তকেশীর বাড়ির নীতি। তারা ব্যঙ্গ করবে, হুল ফোটাবে, নিন্দে করবে, এই তো নিয়ম। কে জানে এই নিয়ম শুধুই মুক্তকেশীর বাড়ির, না আরও অনেক অনেক বাড়ির। কিন্তু এদের বাড়িতে, হ্যাঁ, সুবালার বাড়িতে অন্য নিয়ম। তাই না অন্য ভুবন? এই অন্য ভুবনে অম্বিকা তার বৌদির কথাই বলে ওঠে, নাও, কোথায় তোমার পান্ত টান্ত আছে, বার করো দেখি, পেটকে শান্ত করি। খাণ্ডব দাহন হচ্ছে সেখানে। বসে পড়ে নিজেই পিঁড়ি পেতে সুবালা পরম যত্নে ভাত বেড়ে দিয়ে বলে, ভারী তো ছিঁড়ির রান্না, ভাতটা গরম থাকতে খেলে তবু। অথচ এছাড়া আর কিছু ব্যবস্থা হয় না। ঝি চাকরের তো পাট নেই। সুবালাকেই বাসন মাজতে হয়, রান্নাঘর নিকোতে হয়। এতক্ষণ অবধি আলাদা গরম ভাতের তদ্দিন নিয়ে থাকলে সময় কুলোয় না। অম্বিকা বলে, ছিঁড়ির মানে? আচ্ছা মেজ বৌদি, আপনার কি আপনার ননদের রান্না বিচ্ছিরি লাগে? সুবর্ণর হঠাৎ খুব ভালো কোনো কথা জোগায় না, তাই তাড়াতাড়ি বলে ওঠে, কি যে বলেন, আমার তো অমৃত মনে হয়। দেখুন, আমিও তো তাই বলি, অমৃত তুল্য। আহা, যখন জেলের লপসি খেয়ে দিন কাটবে, তখন আপনার ননদিনের হাতের এই মৌরলা মাছের ঝালের স্মৃতিতে মনটা কেঁদে কেঁদে উঠবে। থামো তো, সুবালা বকে ওঠে, সবসময় জেল জেল করো না। আহা, সইয়ে রাখছি, নচেত আচমকা ঘায়ে মূর্ছা টুর্ছা যাবেন। সুবালা বোঝে সব, তবু বলি, তুমি কি চোর ডাকাত না খুনে গুন্ডা যে জেলে যাবে? তার থেকে কিছু কমও নয়। অম্বিকা কড়াই ডাল মাখা ভাতটা সপ সপ করে মুখে তুলতে তুলতে বলে, বরং বেশি। মাতৃভূমিকে মা বলা তো গুন্ডামির অধিক। সুবালা বলে, এই হলো শুরু। মেজ বউ, তুই শোন বসে বসে তোর মনের মতন প্রসঙ্গ। আমি বরং ততক্ষণ এই রাবণের গোষ্ঠীর জলপানিগুলো গোছাই। সুবর্ণ আহত গলায় বলে, ও কি মেজ ঠাকুরছি, নিজের ছেলেদের ওইসব বলতে আছে? সুবালা হেসে হেসে বলে, সত্যি কথা বলতে দোষ কি? রাবণের গোষ্ঠী ছাড়া আর কি? ভগবান এক মনে দিয়েছে, আমি এক মনে নিয়েছি, গোনা গুনতি করিনি। জ্ঞানচক্ষু হতে দেখি আধ কুড়ির কাছাকাছি। উঠে চলে যায়। সত্যি কাজের তার অবধি নেই। তাছাড়া সুবর্ণ বসে থাকে বলে স্বস্তি থাকে একটু। বেটা ছেলে একা বসে খাচ্ছে, এটা তো আর হতে পারে না। সুবালা চলে যায়। অম্বিকা সুবর্ণর দিকে তাকিয়ে বলে, এই একটি মহিলা, একেবারে নির্ভেজাল। সুবর্ণ বলে, আপনার মতো মানুষের ধারে কাছে থাকতে থাকতে আপনি বিশুদ্ধ হয়ে যায় মানুষ। হ্যাঁ, প্রবোধের সন্দেহকে অমূলক করে এইভাবেই একটা অপর পুরুষে বিমোহিত হচ্ছে সুবর্ণ। রোদে পোড়ো রুক্ষ কালো শীর্ণ একটা ছেলে, তবু তাকে দেখলে সুবর্ণর মনটা আহ্লাদে ভরে ওঠে। তাকে অনেক উঁচু স্তরের মানুষ মনে হয়। কি সুন্দর! প্রশস্তি গাইতে ইচ্ছে করে তার। অম্বিকা বলে, সেরেছে, পুলিশে ধরে নিয়ে যাবে আপনাকে। একদিন হঠাৎ বলে বসলো, আচ্ছা, শুনেছি তো আপনার 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। আর মনে করবেন না, কিছু দাদার শ্বশুর বাড়িটি যখন আপনার শ্বশুর বাড়ি, তখন সেখানে স্থিতি। তবে এত সুন্দর করে কথা বলতে শিখলেন কেমন করে বলুন তো? সুবর্ণ বিমূঢ়ভাবে বলে, সুন্দর করে? হ্যাঁ, তাই তো দেখি। যা কিছুই বলেন বেশ বিদুষী বিদুষী লাগে। সুবর্ণ হেসে উঠে বলে, ও লাগে, যেমন পেতলকেও অনেক সময় সোনা সোনা লাগে। অম্বিকা বলে, আপনার মতো পেতল যদি আমাদের এই সোনার বাংলার ঘরে ঘরে থাকতো,
দেশ উদ্ধার হয়ে যেত, বুঝলেন, উদ্ধার হয়ে যেত। দেশ উদ্ধার? ব্যাস, এই খাতে এসে পড়ে আবেগের বন্যা। সুবর্ণ চোখে এসে যায় জল, মুখে ফুটে ওঠে দীপ্তি। সুবর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে বসে স্বদেশী ছেলেদের কথা, কি তাদের কার্যকলাপ, কি তাদের পদ্ধতি, কি বা তাদের সাফল্য। অম্বিকা হাসে, গলা নামিয়ে বলে, এই মেজ বৌদি, টিকটিকি পুলিশের মতো অত জেরা করবেন না, সব কথার উত্তর দেওয়া সম্ভব নয়, দেয়ালেরও কান আছে। সুবর্ণ লজ্জিত হয়, বলে, বড্ড ইচ্ছে করে সব জানি। তার মানে আপনি অনুভব করেন জিনিসটা? অম্বিকা বলে, বুঝতে পারেন পরাধীনতার গ্লানি কি, সেটাই আশ্চর্য করে আমাকে। সুবর্ণ উদ্দীপ্ত হয়, বলে, আশ্চর্যের কি আছে? পরাধীনতার যন্ত্রণা আমরা মেয়ে মানুষরা বুঝবো না তো আর কে বুঝবে? আমরা যে চাকরেরও চাকরানি, রানী হতে হবে। অম্বিকা জোর দিয়ে বলে, মেয়েদেরও এসে হাত মেলাতে হবে। নেবেন, নেবেন আপনারা? সুবর্ণ আরও উদ্দীপ্ত হয়, মেয়ে মানুষকে নিতে রাজি আছেন আপনাদের দলে? দলে? অম্বিকা ধীর গলায় বলে, বলে কই টিকিট কেটে দলে নেওয়া তো নয় মেজ বৌদি, যে আসতে পারবে সে এসেই যাবে। বৃষ্টি যখন পড়ে হাজার হাজার গাছের একটা পাতাও শুকনো থাকে না, কিন্তু পাতা ধরে ধরে ভেজাতে গেলে দেশ জাগবে, মেয়েদের মধ্যে আসবে সেই প্রবল প্রেরণা, আপনি দলে এসে পড়বে। করছে বই কি, অনেক মেয়েই দেশের কাজ করছে, কিন্তু থাক এ আলোচনা। সুবর্ণ হতাশ গলায় বলে, আলোচনাটুকুও যদি করতে নেই তো কি করে এগিয়ে যাবে মেয়েরা? আমি যদি আজ বলি সে প্রেরণা আছে আমার। অম্বিকা আরও আস্তে বলে, বুঝতে পারছি, অনুভব করছি আছে, কিন্তু আপনার পক্ষে অসম্ভব, আপনার ছেলে মেয়ে রয়েছে। সুবর্ণ হতাশ গলায় বলে, জানি, জানতাম, আমার যে সব দিক থেকে হাত পা বাঁধা তা জানি। অম্বিকা ব্যথিত দৃষ্টিতে তাকায়, তারপর সহসাই হেসে উঠে বলে, আপনাকে দলে নি আর আমাদের মেজদা পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের জন্যে ফাঁসির ব্যবস্থা করুন। ওনাকে তো দেখেই ভয় করছিল। সুবর্ণ ব্যঙ্গ হাসি হাসে, বলে, কেন, খুব তো সুকান্তি সুপুরুষ, সে কথা কোনো কাজের কথা নয়। অম্বিকা বলে, বাইরে ভেতরে এক, এ আর কজনের হয়? আমাদের সঙ্গে একটা ছেলে আছে, তাকে দেখলে মনে হবে দাঁড় কাক, কিন্তু তার ভিতরটা চাঁদের মতো সাদা সুন্দর। সুবর্ণ খপ করে বলে বসে, আচ্ছা, আমাকে দেখলে আপনার কি মনে হয়? বাইরে ভিতরে দুরকম? অম্বিকা মাথা নিচু করে বলে, আপনার মতো মেয়ে আমি আর দেখিনি মেজ বৌদি। শুধু এই ভেবে দুঃখ হয়, আমাদের দেশের কত সম্পদের অপচয় হচ্ছে সর্বদা। আপনি যদি দেশের কাজে আসতে পারেন। সুবর্ণ অভিমানে ফেটে পড়ে মুখে বলে, ওসব আপনার মৌখিক কথা, এক কথায় তো নাকচ করে দিলাম। যার ছেলে মেয়ে ঘর সংসার আছে সে একেবারে পতিত হয়ে গেছে, এই তো কথা। এভাবে সাড়া দিতে হলে যে সর্বস্ব পণ করতে হয় মেজ বৌদি, সর্বস্ব ত্যাগ করতে হয়। তুমি কি ভাবো? আবেগের মাথায় হঠাৎ তুমি বলে সুবর্ণ। আবেগের মাথায় হঠাৎ তুমি বলে সুবর্ণ, তুমি কি ভাবো মেয়েরা পারে না তা? আমি এই বলে রাখছি, এই মেয়েদের কাছে একদিন মাথা হেঁট করতে হবে তোমাদের, বলতে হবে এতদিন যা করেছি অন্যায় করেছি, সত্যিই তোমরা শক্তিরূপিণী। অম্বিকা এবার মাথা তুলে বলে, আপনার কথা বেদবাক্য হোক, দেশ যেদিন এ কথা বলতে পারবে সেদিন দেশ এই অপমানের কুণ্ড থেকে ঝেড়ে উঠবে। সত্যি ভাবুন, কি অপমান, কি অপমান! সমুদ্রের ওপার থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক মুঠো লোক এসে এই এত কোটি লোকের উপর প্রভুত্ব করছে, তাই দেখছি বসে বসে, আমরা নিঃশ্বাস ফেলছি।
একসঙ্গে সবাই যদি রুখে উঠতে পারত, মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, দেশের সন্তান বলে। সুবর্ণ আরও ব্যগ্রভাবে কি বলতে যাচ্ছিল, অমূল্য এসে হাজির হয়, বলে, এই হয়েছে তো, জুটেছেন দুটি পাগলে। সুবর্ণ তো এখানে এসে খুব বাড় বেড়েছে, অমূল্যর সঙ্গে মুখোমুখি কথা বলে সে। বলে, পৃথিবীতে যা কিছু মহৎ কাজ তা এই পাগলেরাই করে। যা কিছু বড় ঘটনা ঘটেছে তার মূল মানুষই হচ্ছে পাগল, বুঝলেন? অম্বিকা সপ্রশংস দৃষ্টিতে তাকায়। অমূল্য হেসে উঠে বলে, বুঝলাম, কিন্তু অম্বু, তুই যেন আবার তোর ওই মহৎ কাজের মধ্যেই পাগলটিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করিসনি, তাহলে আমার সেই গুন্ডাশালা এসে তোর মাথা ফাটাবে। অম্বিকা বোঝে দাদা তাকে সাবধান করছে। অম্বিকা জানে দাদার তাকে নিয়ে স্বস্তি নেই, তাই মৃদু হেসে বলে, সেই কথাই তো বোঝাচ্ছিলাম মেজ বৌদিকে। তবে দেশের কাজ তো মাত্র একটাই নয়, বাইরে থেকে যেমন এই 200 বছরের পাপ ধ্বংস করতে হবে, ভেতর থেকে তেমনি আরও অনেক বছরের পাপ ধুয়ে সাফ করতে হবে। মেয়েদের মধ্যে চেতনা জাগানো একটা মস্ত কাজ মেজ বৌদি। সে চেতনা জাগানো, তাদের বোঝানো কোনটা সম্মান কোনটা অসম্মান, বোঝানো শুধু খেয়ে পরে সুখে থাকাই মানুষের ধর্ম নয়, বোঝানো কেউ খেয়ে উপচে বসে থাকবে আর কেউ না খেয়ে মরবে এটা ভগবানের নিয়ম নয়। এই পৃথিবীর অন্ন সবাই সমান ভাগ বাটোয়ারা করে খাবে, সবাই পৃথিবীর সন্তান। অমূল্য প্রশংসার গলায় বলে, বললি তো ভালো, শুনলাম ভালো, কিন্তু শুনছে কে? সুবর্ণ বলে, হ্যাঁ, সেই কথাই বলছি, শুনবে কে? পাথরে কি সার আসে? আনতে হবে, অম্বিকা বলে। অসাড় পাথরে প্রাণ সঞ্চার করতে হবে, মাটি পাথরের বিগ্রহে যেমন প্রাণ প্রতিষ্ঠা। সুবর্ণ আস্তে মাথা নাড়ে, বলে, চন্দ্র সূর্যের মুখ দেখলে রসাতল, পর্দার মধ্যে জীবন, তারা আবার কাজ করবে? শিক্ষা নেই, দীক্ষা নেই। ঠিক, অম্বিকা বলে, এই জন্যেই আপনাকে আমার এত ভালো লাগে, আপনি সব বুঝতে পারেন। এই দেখুন, গলদের ঠিক মূলটি বুঝেছেন আপনি। শিক্ষা সকলের আগে চাই, শিক্ষা। এই হতভাগা দেশে সব আছে, নেই খালি চোখের দৃষ্টি। সেই দৃষ্টি এনে দিতে হবে। আমার কোনো সুবিধে নেই, আমার হবে কি করে বললে চলবে না। মাটি কাটতে হয়, পাথর ভাঙতে হয়, তবে তো রাস্তা তৈরি হয়, তবে তো সেই রাস্তা দিয়ে জয়রথ চলে। ঠাকুরপো, সুবর্ণলতা ব্যাকুল গলায় বলে, জানো, এ কথা আমার মার কথা। আপনার মার কথা? অম্বিকা একটু আশ্চর্য হয়ে তাকায়। সুবর্ণ তেমনিভাবে বলে, হ্যাঁ, মার স্মৃতি আমার কাছে ক্রমশই ঝাপসা হয়ে আসছে। তবে এ কথাটা মনে আছে, মা বলতেন এ কথা। আমি জন্মাবার আগে মা মেয়েদের পাঠশালায় পড়াতে যেতেন। পড়াতে যেতেন? আপনার মা? অম্বিকা অবাক গলায় বলে, তাজ্জব তো, সে তো আরও আগের ব্যাপার, সমাজ আরও কড়া ছিল, তবু নিশ্চয়ই তিনি আরও শক্তিমতী ছিলেন। কতদিন হলো মারা গেছেন? সুবর্ণ শিউরে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে, মারা যাননি, আছেন, কাশিতে থাকেন। আমার মায়ের কথা বলবো আপনাকে, আপনি পারবেন বুঝতে। অম্বিকা ধীরে বলে, বুঝেছি। এই মন আপনি কোথায় পেলেন ভেবে অবাক হতাম, এখন বুঝতে পারছি। অমূল্য বুদ্ধিমান, অমূল্য সমাজের সংসারের জীব, অমূল্য তার এই স্বদেশী ভাইটার জন্যে সর্বদাই চিন্তিত। তাই দুজনের এই বিমুগ্ধ ভাবটা তাকে অস্বস্তিতে ফেলে। সন্দেহ নেই এই মুগ্ধতা অতি পবিত্র, অতি নির্মল, তথাপি এ থেকেও বিপদ আসতে পারে, আসা অসম্ভব নয়। সুবর্ণ স্বদেশী করে ক্ষেপে উঠলেই তো সর্বনাশ। সুবর্ণ তার বাড়ির অতিথি। সুবর্ণ সম্পর্কে তাকে বেশি অবহিত হতে হবে।
তাই অমূল্য বলে ওঠে, হ্যাঁ, মেজ বৌদির মা অন্য ধরনের ছিলেন, আমিও জানি কিছু কিছু, বলবো পরে। মা ভালো না হলে কি আর ছা ভালো হয়? কিন্তু বসে বসে গল্প করছিস, আজ তোর কাজ নেই? না, আজ বেরোবো না, আজ শরীরটা একটু আছে। অমূল্য আরেকটু বাদ দেয়, অন্তত ভাবে বাদ দিচ্ছি, বলে তবে আর কি, কোটরে বসে পদ্য লিখবে। কিন্তু ফল বিপরীত হয়, এই উল্টো বাঁধে উপচে ওঠে নদী স্রোত। পদ্য, কবিতা লেখেন আপনি? চমকে ওঠে সুবর্ণ। আপনি নয়, আপনি নয়, একটু আগে তুমি বলেছেন। ও মা, কখন আবার? বলেছেন অজ্ঞাতসারে। তবে সেটাই বহাল থাক। আচ্ছা, থাক তাই। আমি তো বড়ই, কিন্তু কথা চাপা দিচ্ছ তুমি। তুমি কবিতা লেখো, কই বলনি তো। অম্বিকা হেসে ওঠে, মাইকেলের থেকে সামান্য কম, তাই আর বলিনি। দাদার যেমন কাণ্ড, কবিতা লেখে। অমূল্য বলে, আহা, কেন? লিখিস তো বাপু সেই ছেলেবেলা থেকে। বুঝলেন মেজ বৌদি, 12-13 বছরের ছেলে, দেশমাতা নিয়ে, ইহা বড় এক পদ্য। তা আপনার ননদিনী তার গুরুদেব দেওরটির গুণ গরিমার কথা সব বলেননি? তোলা আছে বোধহয় সে পদ্য আপনার ননদের কাছে, দেখবেন। আমি সব কবিতা দেখব ঠাকুরপো, তোমার কবিতার খাতা দেখাতে হবে। খাতা? অম্বিকা হেসে ওঠে, খাতা কোথায় পাবো? ছেঁড়া কাগজের ফালি হচ্ছে আমার ভাবের বাহন। হাতের কাছে যখন যা পেলাম তাই দেখব। কে তুলে রেখেছে? দেখো, তুমি আমায় ঠকাচ্ছ। বেশ তো, নতুন একটা লেখো। এই সেরেছে দাদা, বুঝতে পারছো? বিশ্বাস করছেন না আমার বিদ্যে, হাতে হাতে প্রমাণ চান। মোটেই না, আমি শুধু দেখতে চাই। তবে তো লিখতেই হয়। অম্বিকা হেসে ওঠে, দাদা আবার মাতালকে মদের বোতলের কথা মনে পড়িয়ে দিলেন। অমূল্য বলে, তবে যা, ঘরে বসে মাতাল হোগে যা। চললাম আমি, ভীষণ কাজ। দুজনকে বিভোর হয়ে গল্প করতে দিতে অস্বস্তি বোধ করে অমূল্য পাড়ার লোকের চোখের জন্যে। চোখগুলি তো ভালো নয়। সুবালার মতো সরল আর কজন আছে? ভাইকে এই ইঙ্গিতটা দিয়ে কাজে চলে যায় অমূল্য। অনুমান করতে পারে না খাল কেটে কুমির এনে গেল। অনুমান করতে পারল না ইঙ্গিতের মর্ম বুঝবে না এরা। তার পাগলি সালাজ অম্বিকার সেই কোটরে গিয়ে উঠবে কবিতা হাতড়াতে। চাপার ধারণা ভুল ছিল না। বড় মেয়ে মল্লিকাকে স্রেফ ঘুষ দিয়েই নিজের দিকে টেনে এনেছিল উমা শশী। পুরো আস্ত একটা টাকাই ঘুষ দিয়ে বসেছিল। ঝুটি বাঁধা মহারানী মার্কা এই টাকাটি কবে থেকে যেন তোলা ছিল লুকানো একটি কৌটোয়। সেটি দেখিয়েছিল মেয়েকে। ভীরু ভীরু গোপন অনুরোধ, চল আমার সঙ্গে, দিয়ে দেব এটা। মল্লিকার লুব্ধ দৃষ্টি জ্বলে উঠেছিল বটে, তবু সে বেজার মুখে বলেছিল, আহা, তোমার সঙ্গে যাই, আর তোমার ছেলে বইতে বইতে প্রাণ যাক আমার, বলেছিল। বলে দিব্যি পার পেয়েও ছিল। সাধে কি আর চাপা আড়ালে বলে, আমি যদি জেঠিমার মেয়ে হতাম 1000 গুণ ভালো হতো আমার। চাপার জেঠিমা এহেন অপমানেও জ্বলে ওঠে না, বরং আরও মিনতির গলায় বলে, ওখানে গিয়ে ছেলে বইতে হবে কেন রে? ওখানে কি আমাকে হেসেল সামলাতে হবে? শরদ্দির বাড়িতে কত ঠাকুর চাকর লোকজন, সমৃদ্ধ সেই বড় লোক মাস্তুতো মাসির বাড়ির লোভনীয় আকর্ষণে আর একবার মনটা টলে মল্লিকার। তবু অটল ভাব দেখায়, লোকজন তো লোকজন, তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে চাইলে ঠাকুমা তোমার গলা টিপে দেবে না? নিয়ে যেতে চাইলে? উমা শশী শিউরে বলে, আমি চাইব কি বল? তুই বলবি যে মন কেমন করছে। আহারে, লোকে যেন বিশ্বাস করবে।
এবার উমাশশীর চোখের কোণে জলের আভাস দেখা দেয়। লোকে বিশ্বাস করবে না, মা ভাই বোনদের জন্যে মন কেমন করাটা অবিশ্বাসের। মল্লিকা ঈষৎ অপ্রতিভ হয়, বলে, আর চাপি? চাপিকে যে তাহলে একলা যেতে হবে? চাপি আমার গায়ে ধুলো দেবে না? উমাশশী অতঃপর চাপির সম্পর্কে ঠাকুমার একদেশদর্শিতার উল্লেখ করতে বাধ্য হয়। বলে, চাপাকে তো মা বুকে করে রাখবেন, যত টান তো ওর ওপরেই। দেখিস না, তোর অভাব ও টেরই পাবে না। চাপা সম্পর্কে যে মুক্তকেশীর কিঞ্চিত দুর্বলতা আছে সে কথা এরা সকলেই জানে, কিন্তু এমন স্পষ্টাস্পষ্টি আলোচনা হয় না কোনো দিন। উমাশশী নিরুপায় হয়েই আজ সে আলোচনা করে, এক একটা দিনের উদাহরণ দেখায়। যে উদাহরণে চাপা মল্লিকার ঝগড়া মেটাতে মুক্তকেশী মল্লিকাকে ধমক এবং চাপাকে পয়সা দিয়েছেন এমন বর্ণনা আছে। ঝগড়া তা হয় বই কি দুজনের, ভাবো যত, ঝগড়াও তত। তা সে যাই হোক, শেষ পর্যন্ত মেয়েকে রাজি করাতে সক্ষম হয়েছিল উমাশশী এবং এক পাল ছেলে মেয়ে নিয়ে রওনা দিয়েছিল। ব্যান্ডেলে মাস্তুতো দিদি শরৎ বাড়িতে, যে সে দিদি নয়, দারোগা গিন্নি। কিন্তু 10টা ছেলে মেয়েকে নিয়ে প্রায় অপরিচিত মাস্তুতো ভগ্নিপতির সংসারে এলো কি বলে উমাশশী? সুবোধই বা পাঠালো কোন লজ্জায়? তার জীবন মরণের কাছে আবার লজ্জা? তাছাড়া আপাতত উমাশশীর মা সুখদা বঞ্ঝির বাড়িতেই বাস করছিলেন, অতএব মা যেখানে ছা সেখানে। শরৎশশী অবশ্য হৃষ্ট চিত্তেই গ্রহণ করেছে মাসির মেয়েকে এবং তার বাহিনীকে, কারণ নিজের তার ষষ্ঠীর কৃপা নেই, অথচ ঘরে মা লক্ষ্মী উতলে পড়ছেন। এই উতলে ওঠা চেহারা আত্মজনকে দেখাতে পারাও তো একটা পরম সুখ। অবশ্য উমাশশীর ওপর একটু অভিমান তার ছিল, কারণ উমাশশীর যখন এবছর আর বছর হচ্ছে আর নিজের শেষ বন্ধাই এ সত্য স্থিরীকৃত হয়ে গেছে, তখনও মাসির মারফত প্রস্তাব করেছিল উমির একটা ছেলেকে দত্তক দিতে। উমাশশী রাজি হয়নি। উমাশশী বলেছিল, এ প্রস্তাব শুনলে আমার শাশুড়ি আমায় বটি দিয়ে দুখানা করবেন। সুখদা বারবার বলেছেন, তা ভাবছিস কেন? লক্ষ্মীর ঘরে ছেলেটা সুখে থাকবে, রাজার হালে কাটাবে। তুমি বলো তবে শাশুড়িকে। আমি কেন বলে দোষের ভাগী হতে যাব বাবা? তো শাওরি বলবে। দুঃখী মাগি হয়তো বঞ্জির কাছে ঘুষ খেয়ে বলছে। অতএব প্রস্তাবটা হয়নি। শরৎশশী তখন চিঠি লিখেছিল, বলেছিল, পাকাপাকি দত্তক নান দিস, মানুষ করতে দে আমায় একটিকে, তোর 5টি আছে, আমার ঘর শূন্য। উমাশশী শিউরে উঠে ষাট করেছিল এবং মার কাছে কেঁদে ফেলে বলেছিল, শাশুড়ি হয়তো রাজি হবেন, আমি পারবো না মা, যার কথা ভাবছি তার জন্যেই বুক ফেটে যাচ্ছে। সুখদা বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন, বুক তো ফাটছে, কিন্তু কি সুখেই বা রাখতে পেরেছ ছেলেপেলেকে? নেহাত মোটা চালের মধ্যেই আছে, অথচ শরতের পুষ্টি হলে। তা হোক, পারবো না মা, গেরস্থ ছেলে গেরস্থ হয়েই থাক। ভগ্নদূতের বার্তা সুখদাকেই বহন করতে হয়েছিল এবং মেয়ের দুর্মতিতে পঞ্চমুখ হয়েছিলেন তিনি বঞ্ঝির কাছে। তদবধি শরৎশশী উমাশশীর প্রতি ক্ষুণ্ণ, অথচ মা ছেলে ছাড়ল না। এটাকে ঠিক অপরাধ বলেও ভাবতে পারেনি, তবে যোগাযোগও রাখেনি। এবারে যখন মান খুঁয়ে নিজেই এলো উমাশশী, খুশি হলো শরৎশশী। বলল, তবু ভালো যে দিদি বলে মনে পড়ল। তারপর খাওয়া মাখা আদর যত্নের স্রোত বহালো। সুখদা আড়ালে মেয়েকে বলেন, দেখছিস তোর সংসার, তখন বুঝলি না, আখের খোয়ালি। এখন ওর মন বদলে গেছে, বলে,
ভগবান না দিলে কার সাধ্যি পায়। তবে ফিস করেন সুখদা, নজরে ধরাতে পারলে মেয়ের বিয়েতেও কিছু সুরাহা হতে পারে। এসব প্রসঙ্গ অস্বস্তিকর, কিন্তু তদপেক্ষা অস্বস্তিকর জামাইবাবু করালি কান্তর পেশাটা। পুরুষ মানুষ সকালবেলা তাড়াহুড়ো করে স্নানাহার সেরে আপিস কাছারি যায়, সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরে এই উমা শশীর জানা। মেজ দেওর ব্যবসা নাকি করে বটে, তবু তারও আসা যাওয়া সুনিয়ন্ত্রিত। কিন্তু এ কি, না আছে আসা যাওয়ার ঠিক, না আছে নাওয়া খাওয়ার ঠিক। অর্ধেক দিন তো বাড়া ভাত পড়েই থাকতে দেখা যায়, খাওয়াই হয় না। এসে বলে, অসময় আর ভাত খাবো না, দুখানা লুচি দাও বরং। তখন আবার তাড়াহুড়ো পড়ে যায় লুচি রে আলুর দম রে করতে। আর শুধুই কি দিনের বেলা, হঠাৎ রাত দুপুরে ঘুম ভেঙে দেখে আলো জ্বলছে, চাকর বাকর ছুটোছুটি করছে, শরদ্দি হাতে হাতে জিনিস নিয়ে ঘুরছে, আর জামাইবাবু পুলিশি ধরাচুড়ো আটছেন। চুপি দেখে জামাইবাবু বেরিয়ে যাচ্ছেন একটা লাল মুখো ঘোড়ার গাড়িতে, গিয়ে উঠছেন, হারিয়ে যাচ্ছেন ঝিমঝিম করা নিকষ অন্ধকারের মধ্যে। দেখে শুনে উমাশশীর হাত পা ঝিমঝিম করে আসে। খামোকা উঠে নিজের ঘুমন্ত ছেলে মেয়েগুলোর গায়ে হাত দিয়ে দেখে, হয়তোবা গোনে, যেন হঠাৎ দেখবে একটা কম। বুকটা ছমছম করতে থাকে কি এক আশঙ্কায়। কেন যে এমন হয়? এমনিতে তো জামাইবাবু দিব্যি রসিক পুরুষ, শালি করে ঠাট্টা তামাশাও করেন, মন ভালো থাকলে ডাক হাক করেন, ওহে বিরোহিণী গেলে কোথায়, একলা বসে শ্রী মুখচন্দ্র ধ্যান করছো বুঝি? কথা শুনে লজ্জায় মরতে হয়। ছেলে মেয়ে বড় হয়েছে, কিন্তু মন যখন ভালো থাকে না জামাইবাবুর, তখন কি রুক্ষ, মুখে কি কটু কুৎসিত ভাষা। চাকরদের গালাগাল দেওয়া শুনলে তো কানে আঙুল দিতে ইচ্ছে করে। শরৎ শশীও বাদ যায় না, তাকেও কাঁদিয়ে ছাড়েন। তাছাড়া এক সময়, বিশেষ করে রাতের দিকে সহসাই যেন বাড়ির হাওয়া বদলে যায়। বাইরে বৈঠকখানায় নানা রকম সব লোক আসে, দরজা বন্ধ করে কথাবার্তা হয়, কি যেন গোপন ষড়যন্ত্র চলতে থাকে। জামাইবাবু বাড়ির মধ্যে আসেন যান, স্ত্রীর সঙ্গে চাপা গলায় কি যেন কথা বলেন, হয়তো সেই লোকগুলোর সঙ্গেই বেরিয়ে যান। কোন রাত্রিরে যে ফেরেন টেরই পায় না উমাশশী। দিদি না খেয়ে বসে থাকলো, না খেলো কে জানে। এমন গোলমেলে সংসার ভালো লাগে না উমাশশীর। মনেই যদি স্বস্তি না থাকলো তো কি লাভ রাশি টাকায় ভালো খাওয়া পড়ায়? সেই কথাই একদিন বলে বসে উমা, আর বলে মল্লিকার মুখে একটা কথা শুনে, মল্লিকা নাকি দেখেছে মেসোমশাই বাগানের ওধারে একটা লোককে মুখ বেঁধে চাবুক মেরে অজ্ঞান করে দিয়েছেন, আর সে নাকি চোর ডাকাতের মতন মোটেই নয়, ভদ্রলোকের ছেলের মতন দেখতে। উমাশশী বলে বসে, যাই বলো দিদি, ও তোমার গেরস্তা বলি চাকরি বাকরিই ভালো, টাকা গয়না কম থাকলেই বা কি, মনে শান্তি থাকে। জামাইবাবুর কাজটা বাপু ভালো নয়। সুখদা চমকে যান, আর চোখ বঞ্চির মুখের দিকে তাকান, দেখেন সেখানে দপ করে আগুন উঠেছে জ্বলে। হয়তো কথাটা বড় আতে ঘা লাগা বলেই, হয়তো নিজেও শরৎশশী অহরহ ওই কথাই ভাবে। ধুধু মরুভূমির মতো জীবনের স্তব্ধ বালুভূমিতে যখন টাকার স্তূপ এসে পড়ে, তখন সে টাকাকে যে বিষের মতোই লাগে তার। বাড়িতে গোয়াল ভর্তি গরু, রাশি দুধের ক্ষীর ছানা মিষ্টি খাবার তৈরি করে শরৎশশী যদি তার দুটো খায়, রোজ 10টা বিলোয়। কোথা থেকে কে জানে বড় মাছ এসে পড়ে উঠোনে, কাটলে যোগ্যি হয়। সেই মাছ চাকর বাকরে খায় 3 ভাগ, কারণ
পাড়ার লোককেও সর্বদা দিতে অস্বস্তি বোধ হয়। বাগানের ফল আসে ঝুড়ি ঝুড়ি, আম, কাঁঠাল, কলা, পেঁপে, এটা সেটা। এখন উমাশশী রয়েছে তাই আদর হচ্ছে সেই ফলেদের, নচেত তো ফেলাফেলি। শরৎ শশীর গায়ে এবং বাক্সে গহনার পাহাড়, কিন্তু সুখ কোথায় তার? বরের মাইনে জানতে না পারলেও উমাশশীর বরের মাইনের চেয়ে কম বই বেশি নয়, এ জ্ঞান শরতের আছে। তবে কিসের টাকায় এত লপচপানি করালিকান্তর? উপরি আয়েই তো। আর দারোগার উপরি আয় কোন ধর্মপদ ধরে আসে? ভিতরে জ্বালা আছে শরৎ শশীর, তদুপরি জ্বালা আছে স্বামীর চরিত্র নিয়ে, কিন্তু সেসব তো প্রকাশের বস্তু নয়। উমাকে আর তার ছেলে মেয়েকে খাইয়ে মাখিয়ে দিয়ে থুয়ে চোখ ধাঁধিয়ে রেখে নিশ্চিত ছিল, হঠাৎ দেখতে পেল নির্বোধ উমারও চোখ ফুটেছে। কিসে শান্তি, কিসে সুখ, সেটা ধরে ফেলেছে। অতএব শরৎ শশীর চোখে দপ করে আগুন জ্বলে উঠবে, এটাই স্বাভাবিক। শরৎ শশী সে আগুন চাপা দিতেও চেষ্টা করে না, বলে ওঠে, জামাইবাবুর কাজটা ভালো নয়। ও, তবে ভালোটা কার? চোর, ডাকাত, খুনে, গুন্ডাদের? ওলো, এই খারাপ কাজ করার লোকগুলো আছে বলেই এখনো রাজ্য চলছে, বুঝলি? নচেত অরাজক হয়ে উঠত। ভীতু উমাশশী ভয়ে কাটা হয়ে যায়, শিউরে উঠে বলে, তা বলিনি দিদি, বলছি জামাইবাবুর পক্ষে ভালো নয়। সময়ে নাওয়া খাওয়া নেই, দিনে রাতে জিরেন নেই, সদাই ভয় ভয়। হঠাৎ নিজেকে সংবরণ করে নেয় উমা, অলক্ষ্যে মার কাছে চিমটি খেয়ে। চিমটির সাহায্যে সতর্ক করে দিয়ে সুখদা নিজেই হাল ধরেন। না, ধরে করবেন কি? বলতে গেলে শরৎ শশীর সাহায্যেই মোটামুটি দাঁড়িয়ে আছেন তিনি। বছরে 2-4 মাস তো থাকেনি তার কাছে। তাছাড়া বাকি সময়টা যেখানেই থাকুন, হাত খরচটা এখান থেকেই যায়। নেহাত নাকি বদলির চাকরি করালিকান্তর, তাই এক নাগাড়ে থাকা হয় না। প্যান্ডেলে বদলি হয়ে এসে পর্যন্ত আছেন। এখানে যত বড় কোয়ার্টার, তত বড় বাগান, তত লোকজনের সুবিধে, এলাহি কাণ্ড। এর অধিকারিণীকে চটাবেন? হাল অতএব ধরতেই হয়। ধরেন, বলে ওঠেন, আগে কি এমন ভয় তরাস ছিল, না এত খাটুনিই ছিল? সোজাসুজি চুরি ডাকাতি খুন খারাপি হতো, সোজাসুজি ব্যবস্থা ছিল। পোড়ার মুখো স্বদেশি ছোড়াগুলো যে উৎপাত করে মারছে, গুলি বারুদ তৈরি করে ব্রিটিশ রাজত্ব উড়িয়ে দেবে, ভদ্দর ঘরের ছেলে হয়ে ডাকাতি করবে, এই সব জ্বালাতেই বাছার নাওয়া খাওয়া নেই। লক্ষ্মী ছাড়া ছোড়াদের না হয় মা বাপ নেই, পুলিশ বেচারাদের তো ঘরে বউ ছেলে আছে। স্বদেশি স্বদেশি এই শব্দটা অনবরতই কানে আসে বটে উমাশশীর, কিন্তু স্বদেশি ছোড়াদের গুণাগুণ কি, তাদের কার্যকলাপ কি, তা নিয়ে মাথা ঘামাতে যায়নি কোনো দিন। তাই আজ একটু থতমত খায়। ভয়ে ভয়ে বলে, রাগ করো না শরৎদি, এত কথা তো জানি না, তাই বলছিলাম। না, রাগের কি আছে? শরৎ শশী উদাস গলায় বলে, আগেকার আমলে চোরের পরিবার ভয়ে কাটা হয়ে থাকতো, বর কখন ধরা পড়ে, আর এখন পুলিশের পরিবারকে সশঙ্কিত হয়ে থাকতে হয়, বর কখন মারা পড়ে। এই আর কি। কাজটা ভালো নয়, এক পক্ষে বলেছিসই ঠিক। নিঃশ্বাস ফেলে শরৎ শশী। হয়তো উমার কোনটা লজ্জা ভয় দেখে মায়া হয়, তাই আগুনটা সামলে নেয়, বলে, প্রাণ হাতে করে থাকা। এই যে রাত বিরেতে বেরিয়ে যাচ্ছে মানুষ, যাচ্ছে তো সাপের গর্তে হাত দিতে, বাঘের গুহা খোঁচাতে। ফিরবে তার নিশ্চয়তা আছে, তবু বুক বেঁধে থাকতেই হবে, কর্তব্য করতেই হবে। ইংরেজের রাজত্ব তো লোপাট হতে দেওয়া চলে না। সুখদা ফোড়ন কেটে ওঠেন, কার অন্ন খাচ্ছিস? কার হাতে ধন প্রাণ?
তার ছোড়ারা ভাবছে না গো, কই পাচ্ছিস গোরাদের সঙ্গে শয়ে শয়ে তো জেলে যাচ্ছিস, পুলিশের লাঠিতে মুখে রক্ত উঠে মরছিস, তবু হায়া নেই। রক্ত ওঠার কথায় শিউরে ওঠে উমা, আস্তে বলে, জামাইবাবুর হাতে ধরা পড়েছে কেউ? পড়েনি। শরৎ শশী দৃপ্ত গলায় বলে, গাদা গাদা, তোর জামাইবাবু বলে আমি গন্ধ পাই, সমুদ্রের তলায় লুকিয়ে থাকলেও টেনে বার করতে পারি। উমা একটা নিঃশ্বাস ফেলে। জামাইবাবুর কর্মদক্ষতায় খুব বেশি উৎসাহ বোধ করে না, হলেই বা স্বদেশী ছোড়া, মা বাপের ছেলে তো বটে, আর এই সূত্রে তার মেজজায়ের কথা মনে পড়ে যায়। স্বদেশী শব্দটার ওপর যার প্রাণ ভরা ভক্তি, অথচ আসলে ওই শব্দটা যে ঠিক কী তাই ভালো করে জানে না উমা। মানুষ না জিনিস, নাকি কোনো কাজ, কে জানে, ঠিক ধরা যায় না। মেজ বউকে জিজ্ঞেস করতেও ভয় করেছে। ও সব কথায় এমন চড়ে ওঠে, এমন বিচলিত হয় দেখলে ভয় করে। উমা ভাবে, থাকবে, জেনেই বা কী হবে, আদার ব্যাপারই জাহাজের খবরে দরকার কি। কিন্তু এখানে এসে জামাইবাবুর কার্যকলাপ দেখে মনে হচ্ছে একটু বুঝি জানা বোঝা ভালো, তাহলে এমন অন্ধকারে থাকতে হয় না, বুঝতে পারা যায় কোনটা পাপ কোনটা পুণ্যি। সুখদা সগৌরবে বলেন, শুনলি তো? সুখদার কথায় শরৎ শশী সচেতন হয়, বলে, থাক মাসি ওসব কথা, দেশের সর্বনাশ যে আসন্ন তা বোঝাই যাচ্ছে, গোরারা একবার খেপলে কি আর রক্ষে থাকবে? তবে যারা কর্তব্যনিষ্ঠ, যারা ব্রিটিশের নিমক খাচ্ছে, তারা মরবে, তবু নিমক হারামি করবে না, এই হচ্ছে সার কথা, তাতে প্রাণ চলে যায় যাক। কিন্তু এইটাই কি শরৎ শশীর প্রাণের কথা, নাকি সে শাক দিয়ে মাছ ঢাকে, কথা দিয়ে মুখ বন্ধ রাখে? ওই নির্বোধমাটা একেই 10 মাথা হয়ে অহংকারে মরছে, তারপর যদি টের পায় শরৎ শশীর যা কিছু চাকচিক্য সবই ভুয়ো, যা কিছু আলো জোনাকির আলো, তাহলে আর রইল কি? তা যতই শরৎ শশী তার ভাগ্যকে আড়াল করুক, ছোট ছেলে মেয়েগুলো চোখ এড়ায় না, তারা মহোৎসাহে খবর সন্ধান করতে থাকে। তারা টের পেয়ে যায় মেসোমশাই যাদের সঙ্গে চুপি চুপি কথা কন, তারা হচ্ছে গোয়েন্দা। যেখানে ওই স্বদেশী গুন্ডারা লুকিয়ে আছে, সেখানে সন্ধান এনে দেয় ওরা। মেসোমশাই তখন ছোটেন সেখানে, সেই ছেলেদের চাবুক মারতে মারতে পিঠের ছাল তোলেন, লাথি মারতে মারতে পেট ফাটান, ধরে ধরে নিয়ে গিয়ে জেলে পড়েন। ভীষণ একটা উত্তেজনা অনুভব করে ওরা, নেহাত ছোট 5টাকে বাদ দিলেও বাকি কজন আলোচনায় অংশগ্রহণ করতে পারে, আর সেই সূত্রে পাকা মেয়ে টেপি একটা প্রখর সত্য দাদা দিদিদের সামনে ধরে দেয়। মেজখুড়ি যদি টের পায় আমরা পুলিশের বাড়িতে আছি, মেজখুড়ি আর ছোবে না, আমাদের কথাই কইবে না। চমকে যায় তার দাদা দিদিরা, বলে, তাই তো রে, টেপি তো ঠিক বলেছে। বাহ, আমরা বুঝি ইচ্ছে করে পুলিশের বাড়িতে আছি, বলল একজন। আর একজন চিন্তিতভাবে বলে, তা বললে কি হবে, মেজখুড়ির রাগ জানিস তো, তার উপর আবার শুধু পুলিশ নয়, স্বদেশী মারা পুলিশ। মেজখুড়ি রাগ করলো তো বয়ে গেল, এ কথা ওরা ভাবতেই পারে না। মেজখুড়ির অপ্রসন্নতা সে বড় ভয়ঙ্কর দুঃখবহ। অবশেষে ওরা ঠিক করে বলা চলবে না, দরকার কি রাগিয়ে মেজখুড়িকে। মল্লিকা নিঃশ্বাস ফেলে বলে, মার জন্যেই এইটি হলো আমার, চাপির সঙ্গে ঠাকুমার সঙ্গে চলে যেতাম, চুকে যেত, তখন বলল, ছেলে সামলাতে হবে না রে। মার ভঙ্গির অনুকরণ করে মল্লিকা, আমাকে তো আর হেসেল সামলাতে হবে না ওখানে, এখন দেখছিস তো, রাত দিন কাঁথা বদলা, নেতাকে চান, দুধ খাইয়ে দে, কেন বা যে এতগুলো ছেলে মেয়ে হয় মানুষের? ছোট খুড়ির বেশ, শুধু বুধো ব্যাস।
হঠাৎ মল্লিকার ভাই গৌর হেসে বলে ওঠে, তাহলে তো তোকে আর জন্মাতেই হতো না, শুধু আমি, ব্যাস তুই, নিতাই, রামু, টেপি, টগর, ফুটি, পুচকে, খোকা, খুকি সবাই পড়ে থাকতো ভগবানের ঘরে। এটা অবশ্য খুব একটা মনোপুত হলো না মল্লিকার। মল্লিকা জন্মায়নি, সেটা আবার কেমন পৃথিবী। অনেক আলোচনান্তে অবশেষে কিন্তু স্থির হয় মেজখুড়ির কাছে কিছুই গোপন করা চলবে না, কারণ মেজখুড়ি পেটের ভেতরকার কথা টের পায়। স্পষ্টই তো বলে, আমার একটা দিব্যচক্ষু আছে বুঝলি, তোরা কে কি লুকোচ্ছিস সব বুঝতে পারি। মিথ্যে কথায় বড় ঘেন্না মেজখুড়ির, অতই বলা হবে। তবে এটাও জোর করে বোঝাতে হবে তাদের কি দোষ, তারা তো ইচ্ছে করে মাসির বাড়ি বেড়াতে আসেনি। হঠাৎ একসময় শরৎ শশীর নজরে পড়ে সব কটায় মিলে কি যেন গোপন ষড়যন্ত্রে লিপ্ত। এসে ভুরু কুচকে বলে, কি করছিস রে তোরা? ওরা অবশ্য চুপ। শরৎ শশী বিস্মিত হয়, বারবার প্রশ্ন করে এবং সহসাই বিশ্বাসঘাতক টেপি বলে উঠে, মেসোমশাই পুলিশ তো, সেই কথাই হচ্ছে। দাদা দিদিদের সব ইশারা ব্যর্থ হয়, চিমটিকাটা বিফলে যায়। শরৎ শশী যখন কঠিন গলায় বলে, পুলিশ তো কি হয়েছে, তখন টেপি বলে ওঠে, স্বদেশি মারা পুলিশ খুব বিচ্ছিরিত। মেজখুড়ি যদি শোনে আমরা এ বাড়িতে আছি, তাহলে আর ঘেন্নায় ছোবে না আমাদের, তাই মেজখুড়িকে বলা হবে না। মেজখুড়ি? শরৎ শশী শুধু এইটুকুই বলতে পারে। টেপি মহোৎসাহে বলে, হ্যাঁ, মেজখুড়ি যে স্বদেশী ভক্ত, জানো না? পুলিশকে ঘেন্না করে, সাহেবকে ঘেন্না করে। শরৎ শশী মুহূর্তকাল স্তব্ধ হয়ে থাকে, তারপর সহসাই কঠোর গলায় বলে ওঠে, বেশ, তবে থাকতে হবে না পুলিশের বাড়ি, চলে যা নিজেদের ভালো বাড়িতে, আজই যা। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম একাদশ পর্ব। যারা প্রথম থেকে শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল সকাল 10টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। নমস্কার।